পালা বদলের পর শপথ গ্রহণের অনুষ্ঠানে এসেছিলেন আর তারপর ফের পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, আজ কি কর্মসূচি রয়েছে অমিত শাহ? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসছেন। তিনি 3:55 নাগাদ সূচি অনুযায়ী কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন এবং তারপর কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি তিনি ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বসত বাড়ি রয়েছে সেখানে গিয়ে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মূর্তিতে মাল্যদান করবেন। এরপর সেখান থেকে তিনি চলে যাবেন ইকো পার্কে 125 ফুট উচ্চতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যে মূর্তি তৈরি হবে তার কাজ, যে মূর্তি তৈরির কাজের সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইকো পার্ক থেকে তিনি চলে যাবেন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, সায়েন্স সিটির পাশে যে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 125তম জন্ম জয়ন্তী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তার প্রধান অতিথি হিসেবে সেখানে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই অনুষ্ঠানের পর কলকাতা বিমানবন্দর হয়ে দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার এই 3টি কর্মসূচিতেই তার সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ। আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী আর তার আগে সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর নিয়ে শুরু হলো তরজা। ভারতীয় জনতা যুব মোর্চার দাবি এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী, তাঁর 125তম জন্মজয়ন্তী ধুমধাম করে পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার আগেই কলকাতায় সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল হল রাজনীতি। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আগামীকাল সোমবার অর্থাৎ 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, আর সেই উপলক্ষে সুকিয়া স্ট্রিটের মোড়ে ঠিক রামমোহন লাইব্রেরির উল্টো দিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং গোপাল মুখোপাধ্যায়ের দুটি আবক্ষ মূর্তি বসানো হয়েছিল। কথা ছিল আগামীকাল সোমবার সেটি উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী থেকে বিধায়করা, কিন্তু তার আগেই সেই মূর্তি যেখানে বসানো হয়েছে সেখানে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। মূর্তির নিচে যে ফলক লাগানো হয়েছিল সেটা শনিবার রাতেই বসানো হয়েছিল, কিন্তু সেই ফলক ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে কাল রাত্রে 12:15 অবধি এখানে কাজ চলেছে। 1:30টার দিকে আমি খবর পাই যে এখানে কিছু দুষ্কৃতী অলরেডি ভাঙচুর শুরু করেছে। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে আছি, কিন্তু যতক্ষণে আমি এসে পৌঁছই, আমি এসে এটা দেখেছি অলরেডি ওদের ভাঙচুর শেষ হয়ে গেছে আর রেখে গেছে আমাদের জন্য এই ধ্বংসাবশেষটা। তৃণমূলের দুষ্কৃতী হতে পারে। যাই হোক, আমার পুলিশ প্রশাসনের ওপর পুরো ভরসা আছে, যেহেতু 4 মাথার মোড়, ওই জন্য চারদিক থেকেই সিসিটিভি আছে। ওনারা সিসিটিভি ফুটেজগুলোকে রিট্রিভ করার চেষ্টা করছে, আর যে দুষ্কৃতীরা করেছে তারা খুব শীঘ্রই ধরা পড়বে। প্রশ্ন উঠছে, রাতে কে বা কারা ঘটালো এই ঘটনা? এই নিয়ে শুরু হয়েছে তরজা। শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙলে পশ্চিমবঙ্গ এবং বাঙালির হৃদয় থেকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে সরাতে পারবে না। হাজারো মূর্তি ভাঙুক, শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের রূপকার, মূর্তি ভেঙে কোনো লাভ নেই। নকশালরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, রবীন্দ্রনাথের মূর্তি ভেঙেছিল, বাঙালি মনীষীদের মূর্তি পরপর ভাঙায় ওই বিশেষ করে 1970 সালে, আজ থেকে 56 বছর আগে পরপর ঘটেছিল। সেখানে সেটা আবার ফিরে এলো, এটা আমি চিন্তিত বোধ করছি যে নকশালদের মতো আবার কোনো গোষ্ঠী আত্মপ্রকাশ করছে কিনা। ঘটনায় ভারতীয় জনতা যুব মোর্চার তরফে আমহার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। শুরু হয়েছে ভাঙা অংশ মেরামতির কাজ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি, তা গত রাত 1:30 নাগাদ ভাঙচুর হয়। অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতী ভাঙচুর করেন এবং যেমনটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই এখানে পুলিশ প্রহরা রয়েছে, পাশাপাশি যে ভাঙা অংশ তার মেরামতিরও কাজ চলছে। এবং এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বছর 26-এর রূপেশ হাজরা নামে ওই ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তাকে যেমন একদিকে জিজ্ঞাসাবাদ চলছে, তেমনি তদন্তকারীরা খতিয়ে দেখছেন আশপাশের যে সিসিটিভির ফুটেজ এবং যে ভাঙা অংশ এবং আশপাশের যে সমস্ত প্রত্যক্ষদর্শী তাদের কাছেও জানার চেষ্টা করছেন ঠিক কী ঘটেছিল।
2019-এ লোকসভা ভোটের সময় কলকাতায় অমিত শাহর রোড শোর দিন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা ঘিরে তোলপাড় হয়েছিল রাজনীতি। তারপর থেকে বহুকাল শাসক তৃণমূল বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য দায়ী করে এসেছে বিজেপিকে। পালা বদলের পর এবার শ্যামাপ্রসাদের মূর্তির বেদি ভাঙা নিয়ে তৈরি হওয়া বিতর্কের জল কোন দিকে গড়ায় সেটাই দেখা। ব্রতদীপ ভট্টাচার্য, সত্যজিৎ বৈদ্য, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। ডায়মন্ড হারবারের পর এবার বিষ্ণুপুর সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রুজু হলো দ্বিতীয় এফআইআর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এফআইআর এ নাম রয়েছে তার আত্মসহায়ক সুমিত রায়, 2 তৃণমূল বিধায়ক এবং ধৃত ফলতা তৃণমূল নেতা জাহাঙ্গীর খান সহ অনেকের। ডায়মন্ড হারবারের পর বিষ্ণুপুর থানাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রুজু হলো এফআইআর। সেবাশ্রয় নিয়ে ফের 6টি আইনের 27টি ধারাতে দায়ের হলো মামলা। এফআইআর এ নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় থেকে জাহাঙ্গীর খান সহ অনেকের। স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট শ্যালোফা থেকে প্রেসক্রিপশন করছে, ওখানকার আশাকর্মীদের, সমস্ত আশাকর্মীদের ওখানে দেওয়া হয়েছে। অবৈধভাবে ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠান চালানো, লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত বেআইনি কার্যকলাপ, তেজস্ক্রিয় জিনিসের অবৈধ ব্যবহার ও সংরক্ষণ, এমনই একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে। গত 1 তারিখ দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। পুলিশ সূত্রে খবর, সেই অভিযোগের ভিত্তিতে শনিবার এফআইআর রুজু করা হয়। মূল অভিযোগ একটাই, সেবাশ্রয়ে একাধিক দুর্নীতি হয়েছে, একাধিক বেনিয়ম হয়েছে। সেই বেনিয়মগুলো শুধুমাত্র রোগীদের চিকিৎসার সঙ্গে সম্পর্কিত। কখনো রোগীকে দেখেছেন অ্যালোপ্যাথ চিকিৎসকের পরিবর্তে ডাক্তারি পড়ুয়ারা, ছাত্ররা যারা এখনো ডাক্তার হয়ে ওঠেননি। কখনো রোগীদের দেখেছেন হোমিওপ্যাথি, আয়ুর্বেদ চিকিৎসকরা। কখনো আবার অভিযোগ আরও গুরুতর, রোগীদের নিম্নমানের ওষুধ দেওয়া হয়েছে। রোগীদের নিয়ম বহির্ভূতভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এফআইআর এ নাম রয়েছে তাঁর আত্মসহায়ক সুমিত রায়, বগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদ মোল্লা, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক ধৃত দিলীপ মণ্ডল, ধৃত ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান সহ অনেকে। আমাকে একজন ডিএমএইচ বলছেন যে আমাদের যে তৎকালীন ডিএম যে সুমিত গুপ্তা, তিনি নাকি সমস্ত বিএমএইচ সিএমএইচদের এসে বলেছেন যে সরকারিভাবে সব কিছু অ্যাপারেটাস থেকে আরম্ভ করে লোকবল থেকে আরম্ভ করে সব কিছু দিয়ে হেল্প করতে হবে ক্যাম্পগুলোতে। সেইটাকে ইউজ করিয়েছে ফোর্সফুলি ডিএম সুমিত গুপ্তা। ওনাকেও তদন্তের আওতায় এনে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কান টানলে মাথা আসবে, কানগুলোকে টানা হচ্ছে, মাথা বেশি দিন বাইরে থাকবে না, মাথাও ঢুকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় সীমিত, বাইরে যেটুকু ঘুরে বেড়ানো আনন্দ করার করে নিই, আর বেশি দিন তো নেই, ভেতরে থাকতে হবে এবার। প্রতারণা, নথিজাল, অপরাধমূলক ষড়যন্ত্র, ভেজাল বা ক্ষতিকর ওষুধ সংক্রান্ত অপরাধের অভিযোগ সহ ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর 16টি ধারায় রুজু হয়েছে মামলা। পাশাপাশি মামলা রুজু হয়েছে ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 ধারাতেও। 18C ধারায় বৈধ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি, মজুত বা বিতরণ, 27B এর 1 এবং 27B এর 2 ধারায় লাইসেন্স ছাড়া বা আইন বিরুদ্ধভাবে ওষুধ উৎপাদন বা বিক্রি, 27C ধারায় নিম্নমানের ওষুধ উৎপাদন বা বিক্রি এবং 36 এ ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়া পারমাণবিক বা তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার, পরিবহন বা সংরক্ষণ করার অভিযোগ আনা হয়েছে অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1962 এর 17 নম্বর ধারায়। তদন্ত দরকার আছে, তদন্ত করুক। যারা সত্যিকারের, যাদের ইনস্ট্রাকশনে যারা করিয়েছে এই ফেকবাজি কাজ, তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে প্রি কনসেপশন অ্যান্ড প্রি নাটাল ডায়াগনস্টিক টেকনিক্স বা PCPNDT অ্যাক্ট 1994 এর ধারাতেও। 23(1) ধারায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ বা লিঙ্গভিত্তিক পরীক্ষা, 23(2) এর ধারায় আইন লঙ্ঘন, 25 নম্বর ধারায় আইনের অন্যান্য বিধান লঙ্ঘনের অভিযোগে রুজু হয়েছে মামলা। এছাড়াও NMC অ্যাক্ট এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টস অ্যাক্টের 2টি ধারাও যোগ করা হয়েছে। আমরা তখন থেকেই বলেছিলাম যে এই বিষয়টা মনে হচ্ছে আমাদের একটা তো অভয়ার আন্দোলন থেকে মানুষের দৃষ্টিটা ঘোরানোর জন্যে তদানীন্তন শাসক দলের একটা অংশ, তাদের হচ্ছে যে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা, চলমান যে স্বাস্থ্য ব্যবস্থা, তার উপরে কোথাও আস্থা নেই বলে, খরা নেই, বন্যা নেই, মহামারী নেই, এরকম দীর্ঘদিন ধরে তারা ক্যাম্প একটা পরিকল্পনা করছে। যারা এর জন্য দায়ী, তিনি যে পদেই থাকুন, যত শীর্ষ পদেই তিনি থাকুন, তার বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা যাতে নেওয়া হয়। আমাদের সংগঠন এই আবেদন তখনও করেছিল, আজও আবার করছে। আমি তো বলছি তোমারও নাকি, তুমিও নাকি খুব দুর্নীতি করো, কেউ এসে আজকে আটকাচ্ছে আমার মুখটা, এসব করে লাভ নেই। বিজেপি নেতা অভিজিৎ দাসের পর গত 2রা জুলাই সেবাশ্রয় নিয়ে অভিযোগ করেন সুখদেব দাস নামে ডায়মন্ড হারবারের রায়নগরের এক বাসিন্দাও। এই অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার থানায় এফআইআর দায়ের করা হয়। এবার এফআইআর হলো বিষ্ণুপুর থানায়।
সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। রোগ থাকুক বা না থাকুক যেতেই হবে সেবাশ্রয়, না গেলে অন্যান্য সুযোগ সুবিধা মিলবে না, কেটে দেওয়া হবে জল বিদ্যুতের লাইন, হুঁশিয়ারি দিয়েছিল জাহাঙ্গীর খানের সাঙ্গপাঙ্গরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ শিবিরে যাওয়া এলাকার বাসিন্দাদেরই। শুক্রবার এফআইআর দায়ের হয়েছে ডায়মন্ড হারবার থানায়। শনিবার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে সেবাশ্রয় নিয়ে তদন্তে নামছে তারাও। আর রবিবার বিষ্ণুপুর থানায় রুজু হলো আরও একটি এফআইআর। সব মিলিয়ে জোড়া এফআইআর এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আতশ কাচের নিচে সেবাশ্রয়। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোগ না হলেও প্রত্যেকে যেতেই হবে ক্যাম্পে, ও জোর জুলুম, ও যেতেই হবে। চোখ দেখাতে গিয়েছিলাম, তো ওই চশমা পাইনি। গিয়েছি বলেছে হ্যাঁ তোমার ঘরে পৌঁছে যাবে, কিন্তু আসেনি। কারুর মাথার যন্ত্রণার চিকিৎসা করিয়ে বেড়েছে মাথা ঘোরা, কারুর ওষুধ খেয়ে উপশমের বদলে হয়েছে উল্টো ফল। কিন্তু কেউই এতদিন মুখ খুলতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি পুলিশে অভিযোগ দায়ের করার পরই মুখ খুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। রোগ থাকুক বা না থাকুক ক্যাম্পে ডাক্তার দেখাতেই হবে। সেবাশ্রয় ঘিরে এলাকায় কার্যত এরকমই হুঁশিয়ারি দিয়েছিল জাহাঙ্গীর বাহিনী। চাঞ্চল্যকর দাবি করেছেন হরিণডাঙ্গা এলাকার বাসিন্দা শ্যামল হালদার। না করলে হয়তো বাড়ি ছাড়ার হুমকি, অন্য অন্য সুযোগ সুবিধার হুমকি, এরম মানে হুমকি দিত, যেতেই হবে, না তো মারধর, ও জোর জুলুম, ও যেতেই হবে। এটা ওই স্থানীয় তৃণমূল নেতারাই বলতো আর কি। এবারে ওই জাহাঙ্গীর খানের নির্দেশে রেশন বন্ধ করে দেবে, ইলেকট্রিক কেটে দেবে, জল বন্ধ করে দেবে, টাইম কলের জল বন্ধ করে দেবে, এইসব মারধর হবে। মারধর অনেকের হতো। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে সেবাশ্রয় ক্যাম্পে মোবাইল ফোন দেখে করা হচ্ছিল রোগীর চিকিৎসা। ফলতার বাসিন্দা মঞ্জু মাকাল বুক ধরফর করার সমস্যা নিয়ে গিয়েছিলেন সেবাশ্রয়ে। মহিলার দাবি, শিবিরে গিয়ে বলতেই মোবাইল ফোন দেখে দেখে 6-7 পাতার প্রেসক্রিপশন লিখে দিলেন চিকিৎসক। ফোন দেখে দেখে তখন লিখে দিল, একবার লিখছে, আবার একবার ফোন দেখছে, আবার একবার লিখছে, আবার একবার ফোন দেখছে। মানে ফোনে মানে ডাক্তারের যেগুলো মানে ওষুধ দিচ্ছে, ও তো সে একটা বাচ্চা মতো ছেলে, তো সে মানে যেগুলো ফোন দেখে দেখে ওই ওষুধগুলো লিখে দিল। ফলতার হরিণডাঙ্গার বাসিন্দা অঞ্জলি শিকদার স্বামী নয়ন্ত শিকদার প্রথমে সেবাশ্রয় শিবিরে চোখ দেখিয়েছিলেন মহিলা। হার্টের সমস্যা থাকায় স্বামীর কয়েকটি রক্ত পরীক্ষা হয়। মহিলার অভিযোগ, তার চশমা বা স্বামীর রক্ত পরীক্ষার রিপোর্ট কিছুই আসেনি। আমার চোখের জন্য এসেছিলাম, তা আমার চোখ দেখে বলেছিল চশমা দেব। সেকেন্ডবারে আমি আর আসিনি, কারণ দেয়নি তো কাউকে, শুনেছি আশেপাশে। আর আমি স্বামী এসেছিল ইসিজি করতে, ওনার ইসিজি রিপোর্টটা দিয়েছিলেন, কিন্তু ব্লাড পরীক্ষা হয়েছিল, ব্লাডের রিপোর্ট দেননি। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, অভিযোগ করেছে জেলার নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশনও। অ্যাসোসিয়েশনের সভাপতির দাবি, লাইসেন্স আটকে যাওয়ার ভয়ে হাসপাতাল খালি করে ক্যাম্পে দিতে হয়েছিল বেড থেকে চিকিৎসা সরঞ্জাম। আমার হসপিটালে 300 বেড ছিল, তখন আমার হাসপাতাল খালি করেও ওখানে দিতে হয়েছে। হ্যাঁ, ইকুইপমেন্টস তো আমি দিয়েছি, এগুলো আমি সব রিটার্ন পাইনি। তখন ফার্স্ট পেজেতেই প্রায় আমার 113টার মতো বেড পাইনি। না দিলে আমার হসপিটালের উপর চাপ আসবে বা আমার নার্সিং ইনস্টিটিউশনের লাইসেন্স পরের বছর আটকে দেবে। যেটুকু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি সেটা সত্যি সত্যি এখনো পর্যন্ত হিমশৈলের চূড়া মাত্র। এই সেবাশ্রয় নিয়ে যা যা হয়েছে আমাদের কাছে সেই সময় থেকে, প্রথম থেকেই আমাদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস পশ্চিমবঙ্গ আপত্তি করেছিল। আলট্রাসোনোগ্রাফি মেশিন, এক্সরে মেশিন সরকারি হাসপাতাল থেকে বা বেসরকারি হাসপাতাল থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া যায় নাকি? এটা তো অন্যায়, এটা তো বেআইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে নিয়োগ দুর্নীতিরও অভিযোগ করেছে বিজেপি। সেবাশ্রয়কে তো এখন দুরাশ্রয় মনে হচ্ছে। হোমিওপ্যাথি ডাক্তারও না, ছাত্র যারা, তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করানো হয়েছে এলোপ্যাথি ডাক্তার বলে। তার সাথে বলা হয়েছে যে সমস্ত ছাত্ররা, ডাক্তারি ছাত্র পড়ুয়ারা এই সেবাশ্রয় বা দুরাশ্রয়ে অংশগ্রহণ করবেন, তাদের পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া যাবে এবং সরকারিও চাকরি নাকি তারা পাবে, যে এর তদন্ত হওয়া উচিত। যাইও নি কোনোদিন সেবাশ্রয় শিবিরে, সত্যি কিনা, তবে অভিষেকের প্রচেষ্টাটা তো ভালো ছিল যে উনি মানুষকে সেবা দিতে চেয়েছিলেন। এখন সেখানে কি হয়েছে সে ব্যাপারে আমার কোনো তথ্য জানা নেই। সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা বলে শুরু হয়েছিল যে সেবাশ্রয়, সেই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে বিতর্ক এখন তুঙ্গে। সন্দীপ সরকার, গৌতম মণ্ডল, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি সহ সমস্ত অভিযোগের তদন্তে এবার বিধাননগর পুলিশ কমিশনারেটের এসআইটি ৮ সদস্যের বিশেষ তদন্তকারী দল খতিয়ে দেখবে অভিযোগের খুঁটিনাটি। পুলিশ সূত্রে খবর, দেবরাজ কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ফের নোটিশ পাঠানো হতে পারে বিধাননগর পুরসভার 6 জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং ছায়াসঙ্গী তৃণমূল নেতাকে। তৃণমূলের আমলে তিনি ছিলেন বাগুইয়াটির বেতাজ বাদশা। প্রাক্তন তৃণমূল বিধায়ক স্ত্রী অদিতি মুন্সিকে সামনে রেখে দেবরাজ চক্রবর্তী নাকি গড়ে তুলেছিলেন দুর্নীতির সাম্রাজ্য। অভিযোগ, বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদের এলাকায় উঠত তোলাবাজির টাকা। সরকার বদলাতেই সেই দাপুটে তৃণমূল নেতার ঠাঁই হয়েছে এখন গারদে। এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে এসআইটি। যা ইস্যু আছে একটা পিএসের পক্ষে সম্ভব না, কারণ অনেক মাল্টিপল পিএস ইনভলভ আছে এখানে। একই সাথে ইডিরও উচিত ম্যাটারটাকে ইনভেস্টিগেট করা। মানি ট্রেলের জন্য ইডি ইজ দ্য বেস্ট এজেন্সি। দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি দুজন নামই প্রপার্টি ছিল, দুজনেই মানি সাইফনটা করেছে। কোত্থেকে এসছে, কীভাবে এসছে কেউ জানে না টাকা। অটো চালক থেকে প্রমোটার, অভিযোগ দেবরাজ চক্রবর্তীর বাহিনীর হাত থেকে নিস্তার ছিল না কারুর। এই টাকা পৌঁছতো এখানকার বিধায়কের কাছেই পৌঁছতো। দেবরাজ অ্যাকচুয়ালি বিধায়ক তো উনিই ছিলেন। ফর্মুলাতে টাকা তুলতো সব দেবরাজ চক্রবর্তী। পুলিশ সূত্রে খবর, 10টি অভিযোগের মধ্যে 8টি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। তার প্রেক্ষিতে তোলাবাজির মামলা ছাড়াও বাকি সব মামলারই তদন্ত করবে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল। তোলাবাজি মামলা তদন্ত যেমন এসআইটি করবে বলেই জানা গিয়েছিল, তার সঙ্গে সঙ্গে অন্য মামলাগুলোরও তদন্ত এসআইটি করবে। সেই ক্ষেত্রে এসআইটির অফিসারদের সংখ্যাও বাড়ানো হতে পারে পরবর্তীকালে যদি প্রয়োজন হয়। শনিবার দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 7 জনকে তলব করে এসআইটি। ডেকে পাঠানো হয় 27 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিনু মণ্ডল, 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায়, 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গোপাল বাগুই, 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মাইকেল নস্কর এবং 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সম্রাট বড়ুয়াকে। এছাড়াও হাজিরার নোটিশ পাঠানো হয় দেবরাজ চক্রবর্তী ছায়াসঙ্গী বলে পরিচিত তৃণমূল নেতা রতন মৃধাকেও। তবে এসআইটির তলবে এখনো পর্যন্ত কেউ সাড়া দেননি। এই ক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় তোলাবাজির যে অভিযোগগুলো হচ্ছিল এবং সেটা একটি গোষ্ঠীগতভাবে সেই তোলাবাজিগুলো করা হতো, সেই ক্ষেত্রে দেবরাজের কিছু ঘনিষ্ঠরা তারা যেতেন, এমনই অভিযোগ উঠে এসছে সামনে। তো সেই ক্ষেত্রে সেই তোলাবাজির টাকাগুলো কিভাবে আত্মসাৎ হয়েছে বা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে বন্টন হয়েছিল কিনা, এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ তথ্য সন্ধানের প্রক্রিয়া চালানো হচ্ছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। তদন্তকারীদের নজরে রয়েছে দেবরাজ চক্রবর্তী ও তার স্ত্রী অদিতি মুন্সির ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টও। পুলিশ সূত্রে খবর, বিধানসভা ভোটের আগে সিঙ্গল ও জয়েন্ট অ্যাকাউন্ট মিলিয়ে 5টি ব্যাংকে দেবরাজ দম্পতির কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, সেই লেনদেনের তথ্য নিয়ে বিস্তারিত জানতে ব্যাংক ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ করেছেন তদন্তকারীরা। কোটির ক্লাবে তো অনেক লোক ওদের দেখছি, কারুর 6.5 কিলো সোনা বেরোচ্ছে, কারুর 50 কোটি বেরোচ্ছে, কারুর বা খাটের তলা থেকে 100 কোটি বেরোচ্ছে। খোঁজ নিয়ে দেখুন আমার বান্ধবী আছে কিনা। এদের দেবরাজ বাবুর নাম রেখেছে বা দেবরাজ, রাবণরাজ রাখলে ভালো করতো। এগুলো আমাদের কিছু জানা ছিল না। এই দেখুন আমার কাছে বই আছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এফআইআর যে কেউ জারি করতে পারে। এফআইআর পেশ করা মানে সেটা তদন্ত হবে। সুতরাং কি এফআইআর দাখিল করেছে সেটা বড় কথা নয়, শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেইটা। পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 7 জনকে ফের পাঠানো হতে পারে নোটিশ। আবির দত্ত, জয়ন্ত পাল, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।